ইস্যুটা যখন মুক্তিযুদ্ধ হয় তখন দুটো দলে ভাগ হয় বাংলাদেশ। এক নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আর দুই নাম্বার মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। দুই নাম্বার। তো একজন শহীদ পরিবারের সন্তান সে রাজাকারের দলে যেতে পারবে না এমন তো কোনো কথা নেই, এটা তার ব্যক্তি স্বাধীনতা। একজন মুক্তিযোদ্ধা সে যে রাজাকারের দলে যেতে পারবে না এমনও কোনো কথা নেই, এটাও তার ব্যক্তি স্বাধীনতা। হুমায়ুন আজাদ একটা কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে একজন রাজাকার আজীবনই রাজাকার, কিন্তু একজন মুক্তিযোদ্ধা যে আজীবন মুক্তিযোদ্ধা থাকবে এর কোনো গ্যারান্টি নেই। আসলে এর কোনো গ্যারান্টি নেই। সে যে দলেই যাক এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তাকে আপনারা ওইভাবেই দেখবেন, এর বাইরে তো কিছু না। যাই হোক, এবার আসি সমসাময়িক প্রসঙ্গ। হয়তো আমার এই ভিডিওর কমেন্ট বক্সে হাদি প্রোফাইলের অনেকেই এসে সেই নিকৃষ্ট প্রতিবাদ, হাদির ভাষা আর কি, সেভাবে প্রতিবাদ জানিয়ে যাবে, কমেন্ট করে যাবে। সে যা ইচ্ছা করুক, সেটা তাদেরও স্বাধীনতা, সেটা তাদের ব্যাপার। যে কে কোন ভাষায় প্রতিবাদ করবে, প্রতিবাদের ভাষা তো দুটা, একটা হচ্ছে শালীন আর একটা হচ্ছে অশালীন, সেটাও তাদের স্বাধীনতা। স্বাধীন দেশ। এখন এই স্বাধীনতাটাকে এতটা দেয়া হয়েছে বা এতটা উৎসাহিত করা হয়েছে যে তারা এখন যে কাউকে নিয়েই নোংরামি করে, সহ্য করতে হয়, কিছুই করার নেই। ওই যে আপনারা স্বাধীনতা দিয়েছেন তাদের, এখন সেই স্বাধীনতার সুফল এবং কুফল দুটোই ভোগ করতে হবে। মানে একজন জন্তু, জানোয়ার, হিংস্র কোনো প্রাণী, তাকে আপনি স্বাধীনতা দিলেন, এমন স্বাধীনতা যে ধরেন শহরে তাকে ছেড়ে দিলেন একটা হায়নাকে, সে কি করবে? সে মানুষের উপর আক্রমণ করবে। তখন কি এটা তার স্বাধীনতা? তাকেও এই স্বাধীনতা দেওয়া যায়? যাই হোক, 24-এর পর আমরা দেখলাম কিছু মানুষ এমন সাহস পেল, তারা এই স্বাধীনতাটাকেই চাইলো এবং তাদের দেওয়া হলো। বলা হলো এটা বিক্ষুব্ধ জনতার রাগের প্রতিফলন, তাদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না, প্রেশার গ্রুপ। আজকে একটা নিউজ দেখলাম, একজন সুন্দরী ভদ্র মহিলা ছিলেন উপদেষ্টা, কিন্তু গণস্বাস্থ্য কেন্দ্র করে গণস্বাস্থ্যের কেন্দ্রের যে প্রতিষ্ঠাতা মব করে তাকেই বের করে দিল, তার নেপথ্যে নাকি সে ছিল। এত সুন্দরী একটা মহিলা এই কাজ করতে পারে? অবশ্য ছোটবেলায় আমার একটা ধারণা ছিল যে সুন্দরী মহিলারা মনে হয় বাথরুমে যে আমাদের মতো হাগু করে না। অবশ্য বড় হওয়ার পরে সে ধারণা ভেঙেছে, আর পুরোপুরি এই সুন্দরী মহিলাটা অনেক ধারণাই ভেঙে দিল যে একটা সুন্দরী মহিলাও দুর্নীতি করতে পারে। যাই হোক, আমাদের নাটকপাড়া থেকে একজন গিয়েছিল উপদেষ্টা পরিষদে। তো আমাদের নাটকপাড়ার সবাই না, মানে একটা অংশ আর কি, ভীষণ খুশি হলো যে এবার আর কোনো দুঃখ দুর্দশা থাকবে না শিল্পীদের। অবশ্য শেখ হাসিনা এত এত সহযোগিতা, এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও অনেকের মনে আক্ষেপ ছিল, কারণ এই সুযোগ সুবিধাগুলো কেন শেখ হাসিনা দিচ্ছে, তাদের পছন্দের কেউ দিলে আর একটু ভালো লাগতো। যাই হোক, এরপরে কি হলো, নাটক শিল্পী, সিনেমার শিল্পী, এরা প্রায় অনেকের কাজ বাজ বন্ধ হয়ে গেল। অনেকে কথা বললো না লজ্জায়। এই লজ্জা, বিন্দুমাত্র লজ্জাটুকু আছে এখনো, এটাই অনেক কিছু। এখন সেই উপদেষ্টার এক এক করে আমলনামা বের হচ্ছে, প্রতিদিন তার নাস্তার খরচ কতগুলো ভিত্তিহীন, মানে হচ্ছে অস্তিত্বহীন প্রতিষ্ঠানকে তিনি অনুদান দিয়েছেন। তার আন্ডারে যে কাজগুলো ছিল সেখানে চাকরি নিতে কত লাখ টাকা ঘুষ লেগেছে, এবং ভুয়া বিল দেখিয়ে তিনি কত টাকা নিয়েছেন, সব একটা একটা করে আসছে। আসলে সত্য তো কখনো চাপা থাকে না, সত্য চাপা রাখাও যায় না। হ্যাঁ, সত্য সেটা সূর্যের আলোর মতো, মেঘ কেটে গেলে সূর্যের আলো বেরিয়ে আসবে। মেঘ কাটা শুরু হয়েছে,
সব সত্যই প্রকাশিত হবে। এবং দেখেন 2025 সালে ইন্টারিম গভর্নমেন্ট হামিদ টিকা আমদানি করলো না, যার ফলশ্রুতিতে 200-রও বেশি শিশু মারা গেল এবং লাখ লাখ শিশু একটা ঝুঁকির মধ্যে পড়ে গেল। এটা নিয়ে কেউ কিচ্ছু বলছে না। কারণ কি জানেন? কারণ এই ইন্টারিম গভর্নমেন্টটা তাদের পছন্দের, যারা কথা বলার তাদের পছন্দের, তাই তারা চুপ। কারণ কি, উপর দিকে থুতু দিলে নিজের গায়ে তো লাগে। আমরা যারা কথা বলছি আমাদেরকেও দমিয়ে দেওয়া হয়, এত কথা বলো কেন? অবশ্য এ নিয়ে বিনিয়ে ওই যে একটু স্বাধীনতা তো দিতে হবে, স্বাধীন দেশ না। ওই যে নোংরামি করার স্বাধীনতাটাও তো দেয়া হয়েছে, তাহলে সত্য বলার স্বাধীনতাটা কেন দেওয়া হবে না? নানা প্রশ্ন চলে আসে। এই যে ধরেন জুলাইতে আবু সাইদ নামে একজন মারা গেল, শিবির কর্মী। তো তখন সে ছিল একদম সাধারণ জনতা, সাধারণ ছাত্র সমাজ। কেউ তাকে শিবির বললেই তার উপর মানে নিকৃষ্ট ভাষায় গালাগালি করা হতো। কিন্তু জামাত ইসলামী তো স্বীকার করেছে সে তাদের কর্মী ছিল। এরপর থেকে এই সুশীলরা একদম চুপ হয়ে গেল। এরপর মুগ্ধ, সেটা একদমই একটা রহস্য রয়ে গেল। মুগ্ধর ভাই স্নিগ্ধ যখন বিএনপিতে যুক্ত হলো, তখন মুগ্ধকে নিয়ে আর কেউ কথা বলে না, কারণ সে তো একটা রাজনৈতিক দলে চলে গেছে, তাকে তো এখন সাধারণ শিক্ষার্থী বলা যাবে না। হ্যাঁ, এরপরে যখন হাদি মারা গেল, তখন মুগ্ধ স্নিগ্ধ সবাই বাতিল হয়ে গেল। সবাই এখন হাদিকে নিয়ে কথা বলছে, হাদির আদর্শ লালন করছে, হাদির ছবি প্রোফাইলে দিচ্ছে এবং কমেন্ট বক্সে এসে হাদির প্রোফাইল, হাদির ডিপি যুক্ত যে আইডিগুলো আছে, তারা খুব ভালোভাবে কমেন্ট করে যাচ্ছে। তার কমেন্ট পড়লেই আপনি বুঝতে পারবেন যে হাদির অনুসারী। হতেই পারে, যে কেউ যে কারো অনুসারী হতে পারে। এখন আপনি কার অনুসারী হবেন সেটা আপনার এই জায়গা থেকে ভাবতে হবে, আর কিছুই না। এভাবেই চলছে দেশ। আর কতদিন এভাবে চলবে বা এর উন্নতি হবে কিনা, এটা তো এখন তো একটা নির্বাচিত সরকার এসেছে, আমরা আশা করতেই পারি সরকারের কাছে, রাষ্ট্রের কাছে, যে এখন একটা নিয়মের ভিতর আসুক, এখন ধর্ষণ বন্ধ হোক, খুন বন্ধ হোক, এখন মব কালচারটা বন্ধ হোক। এই যে মবের যে জনক, তার বাচ্চা কাচ্চার উপরই এখন মব হামলা হয়, এটাও তাদের একটা চিন্তার বিষয়। যে ওই যে মেঘ কেটে গেলে সূর্য আসে, আর অন্যের জন্য গর্ত করলে সে গর্তে তো নিজেরই পড়তে হয়। খাল কেটেছেন, কুমির আসবে, আপনি কি নিরাপদ থাকবেন? নগরে আগুন লাগলে কোনো প্রার্থনালয়ও নিরাপদ থাকে না, সব জায়গায় আগুন ছড়িয়ে যায়। আগুনের ধর্ম এটা, সেটাকে নিয়ন্ত্রণ করতে হয়। আশা করি আস্তে ধীরে সেটা নিয়ন্ত্রণে আসবে। একজন শিল্পী হিসাবে বা একজন সাধারণ নাগরিক হিসাবে এতটুকু আশা তো করতেই পারি। আমরা তো আমাদের জীবনের নিরাপত্তা চাইতেই পারি, কেন চাইবো না? এটা তো আমাদের নাগরিক অধিকার। সেই নাগরিক অধিকারের জায়গা থেকে আমরা অনেক কিছু চাই, অনেক কিছু বলি। এই বলাটা আমাদের অধিকার, নোংরামি করাটা অধিকার না। তোমরা যারা নোংরামি করো, বিভিন্ন মানুষের ছবি ভিডিও এআই দিয়ে বানিয়ে বানিয়ে তোমরা যারা নোংরামি করো, বাবা মেয়ের সম্পর্ক নিয়ে যারা নোংরামি করো, যারা একটা নির্দিষ্ট কিছু পরিবার নিয়ে যারা নোংরামি করো, তারা আসলে মানুষ না, অমানুষ। এদের বিরুদ্ধে অবশ্যই রাষ্ট্রের ব্যবস্থা নেওয়া উচিত। তারা এসব নোংরামি করছে, তাদের খুঁজে বের করা উচিত রাষ্ট্রের। এই নোংরামি বন্ধ হওয়া উচিত। এই যে দেখেন এখন যারা স্কুল কলেজে পড়ুয়া যারা আছে, কতটা উদ্ধত তারা। শিক্ষামন্ত্রীর কথা বলি, তাকে নিয়ে ট্রল হচ্ছে। হ্যাঁ, ট্রল করাই যায়, ট্রল করতে পারেন, এটা আপনার স্বাধীনতা। তাকে নিয়ে কথা বলতে পারেন, এটা আপনার স্বাধীনতা। নোংরামি তো করা যায় না। নোংরামি কেন করবেন?
ট্রল করা আর নোংরামি করা এক জিনিস না, সমালোচনা করা আর নোংরামি করা এক জিনিস না। সরকারের সমালোচনা আপনি করতেই পারেন, এটা আপনার নাগরিক অধিকার, কেন করবেন না? আপনি তো ট্যাক্স দিচ্ছেন, ভ্যাট দিচ্ছেন, আপনার টাকায় তো রাষ্ট্র চলছে, তাহলে আপনি সমালোচনা কেন করতে পারবেন না? অবশ্যই সমালোচনা করতে পারবেন, কিন্তু সেটা নোংরামির জায়গাটা না, সেটা নোংরামি না। সেটা এই নোংরামিটাকে যখন আপনারা বাহাবা দিছেন, তখনই না এই নোংরা মানুষগুলো আরো সাহস পেয়েছে। আচ্ছা, যারা এসব নোংরামি করে, যারা খুন করছে, ধর্ষণ করছে, যারা মব করছে, তৌহিদি জনতা, এই যারা যাদেরকে আমরা 24-এর পরে দেখলাম, তারা কি এতদিন দেশে ছিল না? ছিল। তারা তো হুট করে দেশের বাইরে থেকে চলে আসে নাই, এতগুলো মানুষ। তাহলে বিগত সরকারের আমলে এই মববাজি, এই নোংরামি, এগুলো কেন করতে পারেনি? সাহস পায়নি, সাহস দেওয়া হয়নি। আপনারা সে সাহস দিয়েছেন তাদের, এই কারণে তারা করতে পারছে। সাহসের জায়গাটা ভেঙে দিতে হবে বিচারের মাধ্যমে, আইনের মাধ্যমে। আইন যখন তাদের উপর প্রয়োগ করা হবে, তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে, তখন দেখবেন সমাজ থেকে নোংরামি বন্ধ হয়ে গেছে, মব বন্ধ হয়ে গেছে। এই তৌহিদি জনতা নামক যে একপাল শয়তান আছে, যারা হচ্ছে ইচ্ছে হলেই যে একটা মাজার ভেঙে দেয়, ইচ্ছে হলেই একটা মানুষকে কবর থেকে তুলে এনে আগুনে পুড়িয়ে দেয়, একটা জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরে ফেলে, তারা আর সাহসটা পাবে না। কারণ দেশে তো আইন আছে, কেউ একটা অন্যায় করলে, কেউ একটা খারাপ কাজ করলে সেই ব্যবস্থা আইন নিবে। তুমি কে? তোমাকে কে দিয়েছে এই ক্ষমতা? তুমি কি আইনের ঊর্ধ্বে, যে আইন কিছুই না, তুমিই সব, তুমিই করে ফেলবা? হুম, এভাবে একটা রাষ্ট্র চলে না, চলতে পারে না। একটা রাষ্ট্র সঠিকভাবে চালাতে হলে প্রয়োজন আইনের শাসন। আশা করি রাষ্ট্র সঠিক পথে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, আবারও কথা হবে। ধন্যবাদ।